আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক লাইভে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পর বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, হিজবুল্লাহকে ফাঁদে ফেলার গোপন অভিযানের নতুন তথ্য ফাঁস। জানিয়ে দিব ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ করতে প্রস্তুত ইরানের সর্বশেষ মিত্র হুতিরা। আরো জানিয়ে দিব রাশিয়ার হাইব্রিড যুদ্ধর বিষয়ে সতর্কতা জার্মানির। এবং আরো জানিয়ে দিব হামাস, হেজবোল্লাহ, সিরিয়ার পর নেতানিয়াহু চোখ ইরানে। এদিকে ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এরও বেশি সেনা হতাহত বলছে সিওল। সর্বশেষ জানিয়ে দিব ইরানের সঙ্গে চুক্তির প্রস্তুতিতে তেহরানের রুশ প্রতিনিধি দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। হিজবুল্লাহকে ফাঁদে ফেলার গোপন অভিযানের নতুন তথ্য ফাঁস। ইসরায়েলি দুই অবসরপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা সম্প্রতি হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে পরিচালিত একটি গোপন অভিযানের চাঞ্চল্যকর নতুন তথ্য ফাঁস করছেন। সিবিএস নিউজের 60 মিনিটস অনুষ্ঠানের মুখোশ পরে এবং পরিবর্তিত কণ্ঠের সাক্ষাৎকারে দেওয়া এই দুই কর্মকর্তা জানিয়েছেন 3 মাসের আগে লেবানন এবং সিরিয়ায় হিজবুল্লাহ জঙ্গিদের লক্ষ্য করে বিস্ফোরণ, ফেজার এবং ওয়াকিটকি ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছিল। কর্মকর্তাদের মাধ্যমে জানা যায় হিজবুল্লাহ অজান্তে তাদের শত্রু ইসরায়েল থেকে তারা বিস্ফোরিত ভর্তি ওয়াকিটকি এবং তাইওয়ান থেকে প্রেজার কিনছিল। 10 বছর আগে শুরু হওয়া এই পরিকল্পনার অংশ হিসেবে বিস্ফোরক প্রেজার ব্যবহার শুরু হয় 2022 সালে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ জানতে পারে যে হিজবুল্লাহ একটি তাইওয়ানিজ কোম্পানি থেকে প্রেজার কিনছে। মাইকেল নামধারী এক কর্মকর্তা বলেন, আমরা একটি কাল্পনিক জগৎ তৈরি করছিলাম। বিস্ফোরক ধরনের জন্য প্রেজারগুলোকে সামান্য বড় করে তৈরি করা হয়েছিল এবং ডামির ব্যবহার করে বারবার পরীক্ষা করা হয়েছিল যাতে শুধুমাত্র হিজবুল্লাহ জঙ্গিরা আহত হয়। মোসাদ এমন একটি রিংটোনও বেছে নেয় যা শুনে যে কেউ তাড়াতাড়ি পকেট থেকে প্রেজারটি বের করবে। গ্যাব্রিয়েল নামধারী দ্বিতীয় কর্মকর্তা বলেন, হাঙ্গেরির একটি ভুয়া কোম্পানি সহ অনেক কৌশল ব্যবহার করে তাইওয়ানিজ কোম্পানি গোল্ড অ্যাপেলকে মোসাদের সঙ্গে অংশীদার করা হয়েছিল। হিজবুল্লাহ কিছুই টের পায়নি। গত সেপ্টেম্বর নাগাদ হিজবুল্লাহ জঙ্গিদের কাছে 5000 প্রেজার ছিল। সেপ্টেম্বরের 17 তারিখে ইসরায়েলের আক্রমণ শুরু করে। লেবাননের সব প্রেজার একসঙ্গে বেজে ওঠে এবং বিস্ফোরিত হয়। পরের দিন ওয়াকিটকিগুলো বিস্ফোরিত হয়। প্রেজার আক্রমণে প্রায় 30 জন নিহত হয়। গ্যাব্রিয়েল বলেন, হত্যার চেয়ে হিজবুল্লাহকে একটা বার্তা দেওয়া ছিল লক্ষ্য। আহতদের হাসপাতালে নেওয়া চিকিৎসার জন্য অর্থ ও শ্রম ব্যয় করতে হবে। এই আহত মানুষগুলোকেই আমাদের সঙ্গে জড়াবেন না, এই বার্তা দিচ্ছি। আক্রমণের পর ইসরায়েল লেবাননে বিমান হামলা চালায়। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হয়। অক্টোবরের 7, 2023 এ হামাস জঙ্গিদের দক্ষিণ ইসরায়েলে ঘাতক হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হয়। নভেম্বর মাসে যুদ্ধবিরতি হয়। গাজায় 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। মাইকেল বলেন, প্রেজার বিস্ফোরণের পর দিন লেবাননের মানুষ এয়ার কন্ডিশনার চালু করতে ভয় পেয়েছিল। তিনি বলেন, আমরা চাই তারা ভয় পাক। আমরা আর প্রেজার ব্যবহার করতে পারবো না। আমরা পরবর্তী কৌশল নির্ধারণ করে ফেলেছি। ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘকালীন যুদ্ধ করতে প্রস্তুত ইরানের সর্বশেষ মিত্র হুতিরা। আবারও প্যালেস্টাইনের প্রতি নিজেদের অটুট সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইসরায়েলের প্রসঙ্গে হুতি বিদ্রোহীরা নিজেদের জায়গা থেকে সরে আসার ব্যাপারে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরায়েলকে তারা প্রতিরোধ করবে। হুতি বিদ্রোহীরা স্পষ্টভাবে জানিয়ে দেয় তাদের অভিযান অব্যাহত থাকবে এবং তারা দীর্ঘকালীন যুদ্ধ চালানোর জন্য প্রস্তুত রয়েছেন। এদিকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের উপর নতুনভাবে নিষেধাজ্ঞা আরোপ করছে যুক্তরাষ্ট্র। সানা কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হাশেম আল মাদানি এবং বেশ কয়েকজন হুতি কর্মকর্তা ও কোম্পানির বিরুদ্ধে এসব নিষেধাজ্ঞা আরোপ করা হয়। হুতি বিদ্রোহীদের ইসরায়েল বিরোধী কর্মকাণ্ড এবং ইয়েমেনে চলমান সংঘাতের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের। এ সময় নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তি ও কোম্পানিগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ প্রয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সম্প্রতি সানা শহরের পর স্টেশনে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় অন্তত 9 জন মারা গেছে। ইসরায়েলের হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইয়েমেনে এই এলাকায় আক্রমণ করে। হুতিদের এমন শক্ত অবস্থানে প্রশংসা করছে প্যালেস্টাইন গ্রুপগুলো। বৃহস্পতিবার আবু ওবায়দা বলেন, আমরা গাজায় ইসরায়েলি সন্ত্রাসীদের আক্রমণের বিরুদ্ধে আমাদের ভাইদের শক্ত অবস্থানের প্রশংসা করছি এবং তাদেরকে আক্রমণ তীব্র করার জন্য আহ্বান জানাই যতক্ষণ না দখলদার বাহিনী আত্মসমর্পণ করে এবং গাজায় চালানো গণহত্যা বন্ধ করে। ইসলামী জিহাদ সদস্য শাখা তেল আবিবে হুতিদের সাহসী পদক্ষেপ আক্রমণ প্রমাণ করে যে
প্যালেস্টাইন লোকজন একা নয়। ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যুদ্ধবিরতির পর ইরানের অন্যতম এবং সর্বশেষ মিত্র হিসেবে এবার মাঠে রয়েছে একমাত্র হুতিরাই, যারা সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করছে। রাশিয়ার হাইব্রিড যুদ্ধ বিষয়ে সতর্কতা জার্মানির। জার্মানিতে নির্বাচন সামনে রেখে রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড আক্রমণের জবাব দিতে বার্লিনকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে উল্লেখ করে বলছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস। রোববার জার্মানির সংবাদ মাধ্যম ফুঙ্কু মেডিয়েন গ্রুপকে তিনি বলেন, হাইব্রিড হামলা দিকে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর এর লক্ষ্য হচ্ছে জার্মানি। হাইব্রিড হামলা হলো এক ধরনের সাইবার আক্রমণ। বিভিন্ন কৌশল অবলম্বন করে এই হামলায় একটি দেশের আইটি নেটওয়ার্ক এবং বিভিন্ন ডিভাইস প্রবেশের চেষ্টা করা হয়। পিস্টোরিয়াস বলেন, তিনি ভালো করে জানেন, পুতিন জানেন কিভাবে আমাদের খোঁচা দিতে হয়। এ সময় পিস্টোরিয়াস জার্মানির অবকাঠামো এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্প্রতি ঘটনাগুলোর কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে নর্থ সি ও বাল্টিক সির ঘটনা, যার জন্য রাশিয়াকে দায়ী করা হয়। পিস্টোরিয়াসের মতে জার্মান সমাজকে বিভক্ত করে ক্রেমলিন পন্থী গোষ্ঠীগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া তথ্য ছড়িয়ে দিতে পারে, পরে ডানপন্থী এবং জনপ্রিয়তার দলগুলো লাভবান হবে। এর মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন চলছে, নির্বাচনী প্রচারণায় হস্তক্ষেপ এবং বিভিন্ন মতবাদকে যেমন এএফডি এবং বিএসডব্লিউ কে অর্থায়ন করা হচ্ছে, যারা বলছে আমরা নিজেদের সুরক্ষার বিষয়ে উদ্বিগ্ন না হয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। পুতিনের এই কৌশল ঠেকাতে সমর্থন অনুযায়ী সবকিছু করতে হবে বলে জানান পিস্টোরিয়াস। মস্কোর পক্ষ থেকে এই মুহূর্তে কোনো হুমকি না থাকলেও প্রতিরক্ষা মন্ত্রী এই বলে সতর্কতা করছেন, রাশিয়াকে 2030 সালের মধ্যে নতুন অস্ত্রশস্ত্রে সজ্জিত করতে পারে পুতিন, ফলে দেশটি ন্যাটোর সদস্যদের ওপর হামলা চালানোর সক্ষমতা লাভ করবে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রীর মতে আগামী কয়েক বছরে ন্যাটো ভূখণ্ডের বিভিন্ন জায়গা থেকে এগিয়ে এসে সামরিক জোটটি কত জোটবদ্ধ এবং তার ওপর প্রখর করার চেষ্টা করতে পারে পুতিন। হামাস হিজবুল্লাহ সিরিয়ার পর নেতানিয়াহুর চোখ ইরানে। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি গাজায় যে সামরিক অভিযান ইসরায়েল শুরু করেছিল, এক বছরের কিছু বেশি সময়ের মধ্যে তা লেবানন হয়ে সিরিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ছে। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গাজায় হামাস ও লেবানন হিজবুল্লাহ সামরিক শক্তি খুঁয়ে এখন অনেকটাই দুর্বল। ইরান সমর্থিত এই দুই সদস্য সংগঠনের পাশাপাশি সিরিয়ার ইরানের ঘনিষ্ঠ মিত্র বাশার আল আসাদকে পতন দেখা হচ্ছে ইসরায়েলের বিজয় হিসেবে। এদের পাশাপাশি সম্প্রতি ইয়েমেনে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিদের উপর চড়াও হয়েছে ইসরায়েল। এর মধ্য দিয়ে ইরান, হামাস, হিজবুল্লাহ, হুতি ও সিরিয়াকে নিয়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ঠেকাতে যে প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছিল তা অনেকটাই মুখ থুবড়ে পড়ছে। এতে মধ্যপ্রাচ্য ইরানের শক্তিও খর্ব হয়েছে অনেক অংশে। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলে এবার ইরানের উপর চড়াও হতে পারে এমন ইঙ্গিত দিয়ে রয়টার্সের এক বিশ্লেষণে বলছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য 2025 সাল হবে তার দেশের সবচেয়ে বড় শত্রু ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ হিসাব নিকাশের বছর। নেতানিয়াহু তার কৌশলগত লক্ষ্য পূরণের জন্য প্রস্তুত। তিনি গাজায় সামরিক নিয়ন্ত্রিত আরো শক্তিশালী করতে চান। ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করা তার লক্ষ্য। ইসরায়েলের প্রতি ইরানের এই কৌশলগত হুমকি নিষ্ক্রিয় করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ। মধ্যপ্রাচ্যের পর্যবেক্ষকরা বলছে, ইরানের সামনে এখন দুটি পথ খোলা রয়েছে। তারা হয় তাদের পারমাণবিক বোমা তৈরি কর্মসূচি চালিয়ে যাবে, নয়তো তা স্থগিত করে আলোচনায় বসবে। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকা বিভাগের পরিচালক জোস্ট আর হিল্টারম্যান বলছেন, পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে ইরান ইসরায়েলি হামলার শিকার হওয়ার উচ্চ ঝুঁকিতে রয়েছে। তিনি আরো বলেন, ইসরায়েলে এমন হামলা চালানো সম্ভব অনেক বেশি, তবে এতে ইরান পুরোপুরি ধ্বংস হবে না। ফিলিস্তিনি বিষয়ক গাসান আল খুদি বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি থেকে পিছু না হটে তাহলে ট্রাম্প এবং নেতানিয়াহু হামলা চালাতে পারে, কারণ এখন তাদের থামানোর মতো কিছুই নেই। তবে তিনি মনে করেন, ইরান অতীতে বাস্তববাদিতা দেখেছে, তারা সামরিক সংঘাত এড়াতে আপোষ করতে পারে। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা হতাহত বলছে সিওল। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে উত্তর কোরিয়ার 1000-এর বেশি সেনা নিহত ও আহত হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। সিওলের জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছে, পিয়ংইয়ং রাশিয়ার যুদ্ধে প্রচেষ্টার সহায়তার জন্য অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে। গত সপ্তাহে সিওলের গোয়েন্দা সংস্থা পার্লামেন্টের সদস্যর কাছে পাঠানো এক প্রতিবেদনে জানায়, ডিসেম্বরে যুদ্ধে প্রবেশের পর থেকে উত্তর কোরিয়ায় অন্তত 100 সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ এক বিবৃতিতে বলছে, বিভিন্ন তথ্য ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে আমরা মূল্যায়ন করছি, উত্তর কোরিয়ার সেনারা যারা সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর সাথে লড়াইয়ে জড়িত হয়েছে তারা প্রায় 1100 জন হতাহত হয়েছে। সিউল, ওয়াশিংটন এবং কিয়েভ জানিয়েছে, রাশিয়ার উত্তর কোরিয়ায় প্রায় 12,000 সেনা রয়েছে। ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে মস্কোকে আরো সহায়তা করতে পরমাণু অস্ত্রধারী উত্তর কোরিয়া রাশিয়াকে আত্মবিধ্বংসী ড্রোন তৈরি এবং সরবরাহ করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে। 2022 সালে ফেব্রুয়ারি ইউক্রেনের
হামলা চালানোর পর থেকে উত্তর কোরিয়া এবং রাশিয়ার তাদের সামরিক সম্পর্ক জোরদার করছে। গত জুনে পিয়ংইয়ং এবং মস্কোর মধ্যে স্বাক্ষরিত একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি চলতি মাসে কার্যকর হয়েছে। বিশ্লেষকরা বলছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন রাশিয়ার কাছ থেকে উন্নত প্রযুক্তি অর্জন করছে এবং তার সৈন্যদের যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করতে আগ্রহী। ইরানের সঙ্গে চুক্তির প্রস্তুতি তেহরানের রুশ প্রতিনিধি দল। ইরানের রাজধানী তেহরানে একটি রুশ প্রতিনিধি দল পৌঁছেছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক সহ বিভিন্ন কর্মসূচি রয়েছে তাদের। রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস সোমবার এ তথ্য জানিয়েছে। উভয় দেশের মধ্যে একটি ব্যাপক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি হিসেবে এ সফর হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, রাশিয়া ইরান আগামী জানুয়ারি দ্বিপাক্ষিক সফরের সময় চুক্তি স্বাক্ষরের জন্য তারিখ নির্ধারণের কাজ করছে। ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে রাশিয়ার যুক্তরাষ্ট্র বিরোধী ইরান ও উত্তর কোরিয়ার মতো দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলছে। অক্টোবরে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানায়, মস্কো ও তেহরানের প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে একটি চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা করছে। তেহরানে পৌঁছানো রুশ প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছে উপপ্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক এবং ভিটালি সাবেলিক। রুশ বার্তা সংস্থা ইন্টারফক্স জানিয়েছে, আলোচনায় ইরান ও ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করার বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যুক্তরাষ্ট্র গত